ইতিমধ্যে আমার কাছে আরো একটি চিঠি এসে পৌঁছেছে ঢাকা উত্তরা থেকে। শাওন চৌধুরী নামে এক ভাই তার লাইফে ঘটে যাওয়া একটা লাভ স্টোরি নিয়ে আমার কাছে তুলে ধরছেন। তিনি তরি নামের এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। সম্পর্কটা অনেক রোমান্টিক। তো আমি মূল গল্পে চলে যাই। সে লিখেছেন, প্রিয় সেলিম ভাই, আশা করি ভালো আছেন। আপনার ভিডিওগুলো সবসময় আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আপনার কাছে আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে গল্প শেয়ার করতে আসলাম। আমার লাইফে ঘটে যাওয়া এই গল্প সবার কাছে পৌঁছে দিবেন। জানি সবাই সতর্ক হতে পারে, দেশ বিদেশ ও যে প্রান্ত থেকে দেখবেন যারা। আমি শাওন চৌধুরী, আমি ঢাকাতে একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি ফেসবুকে একটা রিলেশন করেছিলাম তরি নামে এক মেয়ের সাথে। সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। হঠাৎ করে আমি দেখতে পাই, পরে কনফার্ম করে আমি বলছি, হ্যালো, কে আপনি? সে বলতেছিল, আমি তরি। হাই হ্যালো থেকেই শুরু হয় আমাদের কথা বলা। কথা বলতে বলতে আমরা এক সময় মায়ায় জড়িয়ে যাই। দুজন দুজনের মধ্যে একজন আরেকজনকে না দেখলে থাকতে পারি না। 1 মাস 2 মাস যাইতে হঠাৎ আমরা একদিন দেখা করার একটা প্রিপারেশন নেই। পরে আমি বলতেছিলাম, তাহলে আমরা কোথায় দেখা করতে পারি? সে বলতেছিল ময়মনসিংহ কোথাও। পরে আমি বলেছিলাম মনোরম পরিবেশ ময়মনসিংহের মধ্যে জয়নাল আবেদিন পার্ক, নদীর পার্ক। পরে একদিন আমরা একটা ডেট ফিক্স করে চলে যাই। এখানে আমার একটা কোশ্চেন আছে। আসলে গল্পটা অনেক রোমান্টিক। আমার কাছে শুনে মনে হচ্ছে যে শাওন ভাইয়ের জীবনের গল্পটা হয়তো সামনে আরো ভালো কিছু হবে। তবে আপনারা সেটা শুনতে থাকেন। গন্তব্যস্থলে আমি যাওয়ার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমার অনেক লেট হচ্ছিল। সে আমার আগেই চলে আসছিল 10টার মধ্যে ময়মনসিংহে। সে বারবার আমাকে ফোন দিচ্ছিল, বলতেছিল, আর কতক্ষণ লাগবে তোমার? জান, আমি বলতেছিলাম আর মাত্র 30 মিনিট। এমন করে 2-3 বার ফোন দিয়েছিল আমাকে। 30 মিনিট 20 মিনিট বলতে বলতে আমি এমনিতেই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আমাকে দেখার জন্য মনটা নাকি পাগলের মতো ছটফট করছিল। তাই তার অপেক্ষায় শেষ হচ্ছিল না। আমার অফিসের শত ব্যস্ততার মাঝেও তার কথাতে ছুটে যাই ভালোবাসার টানে সেই ময়মনসিংহে জয়নাল আবেদিন পার্কে। রিক্সা থেকে নেমেই দেখতে পাই সে বসে আছে মন খারাপ করে নদীর পাড়ে। মনোরম পরিবেশ জয়নাল আবেদিন পার্কের ভিতরে। পরে আমি সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে বলেছিলাম, এই যে আমি চলে এসেছি জান পাখি। পরে আমার দিকে ওই মুচকি হাসি দিয়ে বলেছিল, আর কত অপেক্ষা? শেষ হচ্ছিল না। তার পরনের ছিল লাল টুকটুকে একটা শাড়ি, হাতে ছিল লাল চুড়ি। তাকে দেখে মনে হচ্ছিল একটা লাল পরী বসে আছে। তাকে দেখার পরে এত লং জার্নি করে আসার কষ্টগুলো ভুলে গিয়েছিলাম। পরে দুজনে হাতে হাত ধরে আমরা নদী পার হয়ে ওপার গিয়ে ইস্কন মন্দিরে গিয়েছিলাম। অনেক ঘোরাঘুরি করলাম। সে আমাকে হাত ধরে কথা বলেছিল, এ হাত সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমার সাথে প্রমিস করে বলেছিল আমাকে কখনো ভুলে যাবে না। পরে আমরা মন্দিরে প্রণাম করে এসে ফুচকা চটপটি খাইলাম। এখানে আমার একটা কথা আছে। আসলে প্রেমের ক্ষেত্রে সবাই সবাইকেই প্রমিস করে। একজন আরেকজনকে হাত ধরে হোক, বা মাথায় হাত দিয়ে হোক, বা বিধাতার কসম দিয়ে হোক, অনেকেই এই ধরনের কথা দিয়ে থাকে। কিন্তু প্রেমের ক্ষেত্রে সেই কথাটা কি রাখতে পারে? আমার তো মনে হয় না যে কোনো নারী বা কোনো ছেলে এই ধরনের কথা
রাখতে পারে, একটা সময় তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি চলে যাই মূল গল্পে। দুজনকে খাওয়াই দিলাম। সত্যি দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা নদী পার হয়ে লাঞ্চের জন্য গেলাম। ময়মার গন্তব্য গাড়িতে তুলে দেওয়ার জন্য চলে গেলাম। তাকে গাড়িতে তুলে দিয়ে আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। পরে সে বাসায় পৌঁছে আমাকে ফোন দিয়েছে, বলতেছে এই দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে দুজনার মাঝে। এই কথাগুলো শুনে আমি আরো বেশি মায়ে জড়িয়ে গেলাম। তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, সব সময় শুধু তাকেই দেখি। খাইতে, পড়তে, অফিস করতে সব সময় তাকে নিয়েই ভাবি। সেও আমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। ঘুমাইতে গেলে তাকে নিয়ে স্বপ্ন দেখি, শুধু স্বপ্নের মাঝেই তুমি। হঠাৎ করে আরেকদিন আমাকে বলতেছিল, চলো আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি যাই। সে কখনো মুক্তাগাছা জমিদার বাড়ি যায়নি, তাই আমি রাজি হয়ে সিএনজি রিজার্ভ করে আমার রওনা হলো মুক্তাগাছায় জমিদার বাড়ির উদ্দেশ্যে। সিএনজি থেকে নেমে জমিদার বাড়ি দৃশ্য দেখে মনটা ভরে গেল। মনোরম পরিবেশ, পুরনো সেই জমিদার বাড়ি ঘরের দেখেই মনটা ভরে গেল। আনন্দের সাথে সবাই ঘোরাফেরা করলাম। তার পাশে ছিল ছোট্ট একটা পার্ক। 10 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। দিনটা ছিল রৌদ্রময় দিন, তাই সবাই মিলে তার ফেভারিট কোন আইসক্রিম কিনে নিলাম। এক জায়গায় বসে আমরা আইসক্রিম খাইলাম সবাই মিলে, সেলফি তুললাম, তার সাথে অনেক ভিডিও করলাম। দিনটা ভালোই কাটছিল। তারপর ওখান থেকে বের হয়ে দেখি পাশেই একটা কালী মন্দির, সেখানে আমরা প্রসাদ নিলাম। মনটা আরো ভরে গেল, ভগবানের প্রসাদ পাইলাম। পরে হাত ধরে হাঁটতে হাঁটতে আমরা মুক্তাগাছার বিখ্যাত গোপাল পালের মন্ডার দোকানে গিয়ে 1 কেজি মন্ডার অর্ডার দিয়ে খাইতে শুরু করলাম। আমি খাইতে খাইতে হাফ কেজি খেয়ে ফেলেছিলাম। স্মরণীয় দিন হয়ে থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএনজি নিয়ে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলাম। ময়মনসিংহ এসে আবার আমরা শশীলয় রাজবাড়ি ঘুরতে গেলাম। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে মনোরম পরিবেশ, অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। মুক্তাগাছায় জমিদার বাড়ি থেকে শশলিয়া বেশি ভালো লেগেছিল। এখানে 1 থেকে 2 ঘন্টা সময় ঘোরাফেরা করে তাদেরকে গাড়ি চড়িয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এই স্মৃতিগুলো কখনো ভোলার মতো নয়। আমাদের রিলেশনের সম্পর্ক হয়ে গেছিল 7 বছরের মতো। একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতে পারতাম না। তার সাথে কোনো কিছু নিয়ে রাগারাগি হলে আমার চোখে অঝরে চোখের পানি পড়তো। অজান্তে তরির মধ্যেও ছিল না কোনো লোভ লালসা। আসলে গল্পটা অনেক সুন্দর। গল্প এখনো শেষ হয় নাই, আরো আছে, কিন্তু আমি একটু ব্রেক নিলাম এই জন্য যে ভালোবাসার মাঝে আসলে কখনো কেউ স্বার্থ খুঁজে না, শুধু ভালোবাসাটাই দিয়ে থাকে। সেই ভালোবাসার মানুষ যদি কখনো তাকে ছেড়ে চলে যায়, তাহলে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝতেছি ভাই। আসলে শাওন ভাই, আপনাকে আমি বোঝাতে পারতাম না। আপনার এই গল্প আমার হৃদয় থেকে কান্না চলে আসছে। জানি না আপনার গল্পের শেষের দিকে কি হবে, তারপরও আমি চেষ্টা করছি। তরির মধ্যে ছিল না কোনো লোভ লালসা। দুজনকে স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবাসতাম। আমি তার মায়ায় পড়ে গেছিলাম। তাকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না। অন্য কোনো মেয়ে দেখলে ফিলিংস হতো না, শুধু তার কথাই বারবার মনে পড়তো। তাকে বিয়ের কথা বললে সে বলতো কমপক্ষে 2 বছর অপেক্ষা করতে হবে। আমি বলতাম 2 বছর না, তোমার জন্য 5 বছর অপেক্ষা করতে পারবো। তবে আমি সব সময় তোমাকে চাই, হাতে হাত রেখে সারা জীবন তোমার সাথে থাকতে চাই।
সে আমাকে হাত ধরে প্রমিস করেছিল, আমি তোমারই হয়ে থাকবো সারা জীবন। মা বাবাকে মাইনাস করে আমরা দুজন দুজনারে ফ্যামিলির সমর্থনে বিয়ে করব। এখনকার যুগে মেয়েদের মতো তার মধ্যে ছিল না কোনো লোভ লালসা। আমাকে পাগলের মতো ভালোবাসতো, অনেক কেয়ারিং করতো। হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি আমাকে ভুলে যাও। এখানে লিখেছেন তুমি আমাকে ভুলে যাও, অথচ তাদের মধ্যে প্রায় 7 বছরের সম্পর্ক। হঠাৎ করে শাওন এতটাই ভালোবেসে ফেলেছিল, আর সেই মেয়েকে কিভাবে ভুলে যায়? আমার প্রশ্ন এটাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আমি চলে যাই আবার সেই গল্পে। একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি আমাকে ভুলে যাও শাওন, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। সেদিন মনে হয়েছিল আমার আকাশ থেকে মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি এই কথা শোনার পরেও 2 থেকে 3 দিন আমার খাওয়া দাওয়া ঘুম বাদ হয়ে গেছিল। ঘুমাতে গেলেই চোখ দিয়ে অঝরে পানি ঝরতো। তার কথা মনে পড়লেই কিছুতে আমি থামাতে পারতাম না। আমার চোখের পানি দেখে সে বারবার বলতো, এরকম পাগলামি করো না। আর বলতে, এরকম পাগলামি করো না শাওন, এরকম কান্না করো না, তাহলে আমি ঠিক থাকতে পারবো না। আমি বারবার বলতেছিলাম, তোমার বাড়িতে মা বাবাকে আমার কথা বলো। সে বলতেছিল, সরকারি চাকরিজীবী এক ছেলের সাথে তার বাবা নাকি তার বিয়ে ঠিক করে কথা দিয়ে ফেলেছে। তার বাবা নাকি তাকে বলেছে, এই ছেলেকে বিয়ে না করলে আমার মরা লাশ দেখবি। এই অজুহাতে আমাকে বারবার ভুলে যেতে বলতেছিল। আমি পাগলের মতো চিল্লাই চিল্লাই কান্না করতে এক সময় অজ্ঞান হয়ে যাই। ইভেন কি 7টা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। পরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ি। পরে আমার বন্ধুরা মিলে মেডিকেলে নিয়ে ভর্তি করে। 4 থেকে 5 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। তারপরে অঝরে চোখের পানি পড়তে থাকে। তুমি কি আমার কথা একবারও ভাবতে পারলা না? আমার রিলেশনের কথা, তোমার বারবার কথা কথা কি তুমি রাজি হয়ে গেলে? তাহলে দরকার ছিল হাত ধরে কথা দেওয়ার, মিথ্যা বড় স্বপ্ন দেখানোর। আজ হেরে গেলাম আমি সরকারি চাকরিজীবীর কাছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, আসলেই কি সব সুন্দরী মেয়েদেরকে সরকারি চাকরিজীবীরাই পাবে? তাহলে যারা কামলা দেয়, রিক্সা চালায়, এরা কি সুন্দরী মেয়ে পাবে না? শাওন ভাই, আসলে আমি অত্যন্ত দুঃখিত, আপনার এই গল্পের সাথে আমার হৃদয়ের কান্নাটা ঠেকাতে পারছি না। আমি আপনাকে কি বলবো, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, বলতে চাইলাম আমার মতো এরকম ক্ষতিগ্রস্ত যেন আর কেউ না হয়। সবাই মেয়েদের থেকে সতর্ক থাকবেন। যখন একটা মেয়ে বুঝতে পারবে তাকে আপনি মন থেকে রিয়েল লাভ করেন, তখনই আপনাকে দুর্বলতায় আঘাত করবে। সরকারি চাকরি অজুহাতে আমাকে ভুলে গেছে, আমি তাকে মন থেকে রিয়েল লাভ করতাম। আমাদের যেগুলা স্মৃতি আছে এগুলা কখনো ভোলার মতো নয়। 7 বছরের রিলেশন, শুধু বিয়েটাই বাকি ছিল, আর আমাদের মধ্যে সবকিছু হয়ে গেছে। এই ছিল মেয়েদের ছলনাময়ী ভালোবাসা। সেদিন থেকে আমি তওবা করেছি, আর কোনো রিলেশন করব না। মা বাবা পছন্দ বিয়ে করব। এখনো ঘুমাতে গেলে তোমার কথা মনে পড়ে, চোখ দিয়ে জল, অঝয় পানি ঝরতে থাকে। আমি তো তোমার মায়ায় পড়ে গেছিলাম, আমি তোমার কোনো কিছুর প্রতি লোভ করেছিলাম না, শুধু তোমাকে চেয়েছিলাম। আর তুমি সরকারি চাকরি পেয়ে একদিনে আমাকে ভুলে গেলে,
একবারও আমার জীবন নিয়ে চিন্তা করলা না? আমার লাইফটা নষ্ট করে দিলা তিলে তিলে। তবে সেখানেই থাকো তরি, তবে সেখানেই ভালো থাকো তরি। আমার চোখের পানি মূল্য তোমার একদিন দিতে হবে। সৃষ্টিকর্তার কাছে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। তোমার মধ্যে যেরকম অভিনয় ছলনাময়ী হবে আমি কখনো ভাবতে পারি নাই। তাহলে এরকম আহ, মায়ার জড়াতাম মায়ায় জড়াতাম না। হয়তো সে এখনো তার নতুন সংসার নিয়ে অনেক ভালো আছে। আশীর্বাদ করি ভগবানের কাছে সব সময় জানি ভালো থাকে। আমি না হয় কষ্ট পাইছি, আমার মতো যেন এরকম কেউ কষ্ট না পায়। কাউকে রিয়েল লাভ করে মতো এরকম কষ্ট যেন কেউ না পায়। কাউকে রিয়েল লাভ করে, তাই সবাইকে সচেতন করার জন্য এই গল্পটা শেয়ার করা দরকার। আমি শাওন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আপনি সুন্দর গল্পটা উপস্থাপন করিয়ে দেওয়ার জন্য এগিয়ে যান। আপনার পিছনে আল্লাহ আছে। আল্লাহ ভরসা, অনেক দূরে পৌঁছা গন্তব্যস্থলে দোয়া করি। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে শাওন ভাইকে বুঝ দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নাই। আমি কিভাবে তাকে বোঝাবো? শাওন ভাই, আসলে পৃথিবীতে এমন কিছু ভালোবাসা আছে যা আসলে সবাই পায় না। তো আপনাকে আমি একটা কথাই বলবো, ভেঙে পড়বেন না। আপনি নিজে শক্ত থাকুন। আপনি আপনার নিজেকে প্রমাণ করুন। আপনি আপনার জীবনের উপার্জন বলেন বা নিজের কেরিয়ার গড়ে তাকে দেখিয়ে দেন যে সরকারি চাকরি আপনার কাছে কিছুই না। তো আমি দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আপনার জন্য দোয়া করি।